বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাউন্টারে ভিড়, বেশি দাম ও পছন্দের সিট না পাওয়ার অভিযোগ। আজও টিকিট পাবো কিনা এটাও জানি না। নরমাল 550 আর এখন হচ্ছে 740 টাকা। বিভিন্ন পরিচিত লোক এদেরকেই ভালো টিকিট দিতেছে। বিআরটি এর অনুমোদিত যেই ভাড়া আমরা সেটাই নেই। সিট রেখে দেওয়ার কোনো অবস্থা নাই, আমরা তো বিক্রি করতে পারলেই তো আমাদের হয়। আমাদের আত্মীয় স্বজন আর কয়জন যাবে? ঈদে রেলের পূর্বাঞ্চলে অতিরিক্ত 150র বেশি বগির চাহিদার বিপরীতে মিলছে মাত্র 86টি। জোড়াতালি দেয়া ট্রেনে নিরাপদ যাত্রা নিয়ে শঙ্কা। গাড়ির ছাদের উপর থেকে আরম্ভ করে গাড়ির হ্যান্ডেল পর্যন্ত ধরে দিয়ে ঝুলে যেতে হয়, সেই যাওয়াটা এটা অমানবিক। সেই জন্য যদি পর্যাপ্ত বগি হয় তো স্বাচ্ছন্দ্যে সমাজের যাত্রীগণ ভ্রমণ করতে পারে। প্রায় 40টি গাড়ি বের হয়ে গেছে, বাকি গাড়িগুলি এই বন্ধের আগেই আমরা এই কারখানা থেকে বের করব। এই 86টি গাড়ি বের করা হলে এখন যে ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রমিক বিরোধের জের ধরে রাজধানীর সায়দাবাদে 2 গ্রুপের সংঘর্ষ, দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে। কিশোরগঞ্জের ব্যবসায়ীকে হয়রানি করতেই তার নামে রাজধানীর রামকৃষ্ণ মিশনে হুমকির চিঠি, জানিয়েছে পুলিশ। খোঁজা হচ্ছে মূল ব্যক্তিকে। আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় 11 জনকে খালাস দেয়া হাইকোর্টের রায় স্থগিত। পরবর্তী শুনানি 14 জুলাই। এবং এবছর থেকে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা আর হচ্ছে না, শিগগিরই অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রিসভায়, জানালেন গণশিক্ষামন্ত্রী। ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো ঘরমুখো যাত্রীদের জন্য বাসের আগাম টিকিট বিক্রি চলছে। সকাল 7টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে রাত 8টা পর্যন্ত। তবে প্রথম দিনের মতো আজও বেশি দাম ও পছন্দসই সিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পাশাপাশি একদিনের মধ্যেই 30 জুন ও 4 জুলাইয়ের টিকিট শেষ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। তবে কর্তৃপক্ষ বলছেন একই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় সংকট তৈরি হচ্ছে। প্রচন্ড রোদ আর রমজানের ক্লান্তি উপেক্ষা করে এভাবেই সকাল থেকে একটি টিকিট পেতে গাবতলীর বাস কাউন্টারগুলোতে ভিড় করেছিলেন যাত্রীরা। একই অবস্থা মাজার রোড, দারুসালাম, কল্যাণপুর সহ রাজধানীর সব বাস কাউন্টারগুলোতে। সকালের দিকে ভিড় কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড়ও বাড়তে থাকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত টিকিট। যারা 2-4টি পেয়েছেন তারা পাননি নির্দিষ্ট দিনের পছন্দের আসন। আজও টিকিট পাবো কিনা এটাও জানি না। দাম কত এটা তো প্রশ্ন ওঠে না, কথা বলারই তো লোক নাই। 3 তারিখ কোনো টিকিট নাই, 2 তারিখ নাই, আছে একদম লাস্টে। নরমাল 550 আর এখন হচ্ছে 740 টাকা। এদিকে টিকিট ছাড়ার একদিনের মাথায় উধাও হয়ে যায় 30 জুন ও 4 জুলাইয়ের সব টিকিট। বাস কর্তৃপক্ষ বলছেন অনলাইনে আগে ভাগে কিছু টিকিট বিক্রি হয়ে যাওয়া ও নির্দিষ্ট কিছু দিনের চাহিদা বেশি থাকায় সংকট তৈরি হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি 2 তারিখে যাব, তো আমি সামনের দিকে টিকিট পাবো। তো সকালে আসলাম, এসে দেখি যে টিকিট পিছনের দিকে। ন্যাশনাল কাউন্টার বলতেছে যে আমরা অনলাইনে টিকিট ছাড়ছি। যারা দেখা যায় বিভিন্ন পরিচিত লোক এদেরকেই ভালো টিকিট দিতেছে। 2-3 জন করে ঢোকাচ্ছে এবং বের করতেছে প্রায় 1-1.5 ঘন্টা পর পর। 30 আর 4 তারিখের টিকিট আমাদের শেষ। 15% প্যাসেঞ্জার জার্নি করতো সারা বছরে, আর এখন হচ্ছে 100%। তো সে তুলনায় রাতারাতি তো আর গাড়ি ওইভাবে বানানো তৈরি করা যায় না। সিট রেখে দেওয়ার কোনো অবস্থা নাই, আমরা তো বিক্রি করতে পারলেই তো আমাদের হয়। আমাদের আত্মীয় স্বজন আর কয়জন যাবে? বিআরটি এর অনুমোদিত যেই ভাড়া আমরা সেটাই নেই। এটা তো আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি চলবে 30 জুন পর্যন্ত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদে অনেকটা জোড়াতালি দেয়া বগি দিয়ে যাত্রী চাহিদা মেটাতে হবে বাংলাদেশ রেলওয়েকে। প্রয়োজনের তুলনায় বগির সংকট থাকায় পুরাতন বগি মেরামত করেই সংযোজন করা হবে রেলের বহরে। কিন্তু পূর্বাঞ্চলে প্রতিদিন অতিরিক্ত 150র বেশি বগির প্রয়োজন হলেও মেরামত কারখানা থেকে পাওয়া যাচ্ছে 86টি। বিশেষ করে লোকাল এবং বিশেষ ট্রেনেই সংযোজন করা হবে ভাঙাচোরা এসব বগি।
এতে সাধারণ যাত্রীদেরই ভোগান্তি পোহাতে হবে সবচেয়ে বেশি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সংকটের কারণে এমনিতে প্রতিটি ট্রেনে 12টির বেশি বগি সংযোজন করা যায় না, তবে প্রতিটি ট্রেনে বগি থাকার কথা অন্তত 18টি। কিন্তু ঈদের সময় যাত্রী চাহিদা মেটাতে গিয়ে বগির সংখ্যা যেমন বাড়াতে হয়, তেমনি চালু রাখতে হবে 7 জোড়া বিশেষ ট্রেনের। এই সময়ের জন্য দরকার 150-র বেশি বগি, কিন্তু নানা চেষ্টা করেও 86টির বেশি বগি পাচ্ছে না রেলওয়ে পূর্বাঞ্চল। প্রায় 40টি গাড়ি বের হয়ে গেছে। বাকি গাড়িগুলি ঈদ ছুটির আগেই, কারখানা যে বন্ধ হয় ঈদের আগে, এই বন্ধের আগেই আমরা এই কারখানা থেকে বের করব। এই 86টি গাড়ি বের করা হলে এখন যে ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ হবে। 22 জুন থেকে শুরু হচ্ছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, আর 1 জুলাই থেকে শুরু হবে ঈদের যাত্রা। কিন্তু পাহাড়তলী ওয়ার্কশপ থেকে পুরো পূর্বাঞ্চলের জন্য পাওয়া গেছে মাত্র 35টি বগি। 100টা নতুন বগি আসবে, যাতে যাত্রীদের এবার ঈদ ভ্রমণ স্বাচ্ছন্দ্যে করতে পারেন এবং দুর্ভোগ যেন কম হয়। আর একদম আমরা আশা করি আমরা 100% শিডিউল মোতাবেক চলবো। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে প্রয়োজন কমপক্ষে 32টি বগি, তবে প্রয়োজনীয় বগি না পেলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হবে। যাত্রীদের খুব কষ্ট করি, গাড়ির যে ছাদের উপর থেকে আরম্ভ করে গাড়ির হ্যান্ডেল পর্যন্ত ধরে দিয়ে ঝুলে যেতে হয়, সেই যাওয়াটা এটা অমানবিক। সেই জন্য যদি পর্যাপ্ত বগি হয় তো স্বাচ্ছন্দ্যে সমাজে যাত্রী ভ্রমণ করতে পারে। বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর 4 কোটির বেশি যাত্রী পরিবহন করে, এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীর সংখ্যা 2.5 কোটির বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর গুলিস্তান ও সায়দাবাদে শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেল 4টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার হলে শুরু হয় আন্তঃজেলা বাস চলাচল। এর আগে কার্যালয় দখলকে কেন্দ্র করে সায়দাবাদে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের সংঘর্ষের জের ধরে সকাল থেকেই সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেন দুপক্ষের শ্রমিকরা। এরপর সকাল 11:30টার দিকে এক পক্ষ মিছিল বের করে। এ সময় অপরপক্ষ বাধা দিতে গেলেই শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। বেলা 12:30টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় সংঘর্ষ হয়। এদিকে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সকাল থেকেই রাজধানীর গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ছিল। এতে যানবাহন সংকটে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে। আমাদের ডিসি সাহেব সেই সিদ্ধান্ত দিচ্ছেন যে উনি 3 দিনের মধ্যে এগুলি সব শেষ করবেন। আমাদেরকে অনুরোধ করছে গাড়িগুলি চালানোর জন্য। আমরা দেশের জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে বিবেচনা করে আমরা এখন ধর্মঘট প্রত্যাহার স্থগিত ঘোষণা করছি। এই 3 দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না করেন, তাহলে অবশ্যই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত করব। আবু বকর সিদ্দিক নামে কিশোরগঞ্জের ব্যবসায়ীকে হয়রানি করার জন্যই রাজধানীর রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে আইএসের নাম উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের। তবে আবু বকরের সঙ্গে কাদের শত্রুতা, আবু বকরকে কারা হয়রানি করতে চাইছে, পুলিশ এসব প্রশ্নের উত্তর পায়নি এখনো। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চিঠিটি যে ব্যক্তি রামকৃষ্ণ মিশনে ফেলে গেছে তাকে গ্রেপ্তার করতে পারলেই মিলবে সব প্রশ্নের উত্তর। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল 15 জুন ইসলামী স্টেট বাংলাদেশ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করে সংস্থাটির প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি আসে রাজধানীর রামকৃষ্ণ মিশনে। এরপর থেকে দেশে বিদেশে আলোচনার মুখে তদন্তে নামে পুলিশ কর্মকর্তারা বলছেন, চিঠিটির নিচে স্বাক্ষর ছিল আবু বকর সিদ্দিক নামে কিশোরগঞ্জের এক ব্যক্তির। বিস্তারিত ঠিকানাও উল্লেখ ছিল চিঠিতে। সে অনুযায়ী আবু বকরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন তারা। এরপর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখেন, রামকৃষ্ণ মিশনের চিঠি পৌঁছে দেওয়া ব্যক্তির সঙ্গে আবু বকরের চেহারা কিংবা বয়সের কোনো মিল নেই। পুলিশের দাবি, আবু বকর সত্যিই যদি হত্যার হুমকি দিয়ে চিঠি দিতেন তবে বিস্তারিত নাম ঠিকানা লিখতেন না। তাহলে কারা পাঠালো এই চিঠি, সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। চিঠিতে যে ড্রপ করে গেছে তাকে হয়তো আমরা পিক করে ফেলতে পারবো। তাকে যদি পিক করে ফেলতে পারি তখনই আসলে আমরা কনক্লুশনটা ড্র করব যে এটার পিছনে মোডাস অপারেন্ডি কি ছিল। কোনো জঙ্গি সংগঠন নয়। যদি এবিসিডিকে হ্যারাস করার জন্যই হয়ে থাকে তাহলে তো একেবারে উদ্দেশ্য সুস্পষ্ট এবং সেটার সঙ্গে জঙ্গি কানেকশন থাকার সুযোগ কিন্তু খুবই কম। এদিকে আবু বকর বলছেন, তার ব্যবসায়িক শত্রুরা তাকে ফাঁসানোর জন্য এই কাজ করতে পারে। তবে কাদের সঙ্গে তার শত্রুতা সে ব্যাপারে কিছু জানাননি তিনি। যেহেতু আমি এলাকায় কিছু টুকটাক ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি,
আমার পেট্রোল পাম্প নির্মাণাধীন একটা মৎস্য লিজিং পুকুর আছে। এটার প্রতিপক্ষ যারা এটা মনে করেন আগে বুক দখল করে খেতে এখন হয়তো পারতেছে না, এই কারণে। তবে পুলিশ বলছে রামকৃষ্ণ মিশনে যে জোরদার নিরাপত্তা গ্রহণ করা হয়েছে চিঠি রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় 11 আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই স্থগিতাদেশ দেন। সেই সাথে আগামী 14 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। এর আগে গতকাল দুপুরে হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 15 জুন আহসানুল্লাহ হত্যা মামলায় 6 জনের ফাঁসি, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টে খালাস পাওয়া 11 আসামির মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। 71 যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ আবেদনের শুনানি 25 জুলাই নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই দিন ধার্য করেন। এর আগে গত 19 জুন রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেন তার আইনজীবীরা। গত 6 জুন মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে 244 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এই দিনই মীর কাশেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে গাজীপুরের কাশিমপুর কারাগারে তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। রায়ে মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মীর কাশেমকে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ, অগ্নিসংযোগ সহ অন্য 6 অভিযোগে তাকে 58 বছরের কারাদণ্ড দেন আপিল বিভাগ। এর আগে 2014 সালের 2রা নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে 30 নভেম্বর আপিল করেন তিনি। সন্ধ্যার সময় আর থাকছে ঢাকার 2 মেয়রকে মন্ত্রী ও নারায়ণগঞ্জের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি। 1278 কোটি টাকা ব্যয়ে দেশের পশ্চিমাঞ্চলে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 21 জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 5টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 2500 কোটি টাকা। এর মধ্যে 95 কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। এ সময় নর্থ বেঙ্গল চিনি কলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। 73 কোটি টাকার এই প্রকল্পটির প্রথম সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 324 কোটি টাকায়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রকল্পটির আওতায় সুগার মিলটিকে সংস্কার না করে নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে সাজানো হবে। এছাড়াও 750 কোটি টাকা ব্যয়ে সারা দেশে 3G মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তারা এই আহ্বান জানান। এ সময় তারা বলেন, গুপ্ত হত্যা করে উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। যারা বাংলাদেশে আজকে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে, দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, তাদের মূল পৃষ্ঠপোষক এবং অর্থের যোগানদাতা বিএনপি, জামাত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। দক্ষিণ বাংলার মূর্তিমান আতঙ্ক ছিল সর্বহারা। এই সর্বহারাদের নির্মূল করেছে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে দক্ষিণ বাংলায় কোনো সর্বহারা নাই। পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে জঙ্গি দমনের যে পন্থা অবলম্বন করা হয়েছে, যে পদ্ধতিতে তারা জঙ্গি দমন করেছে, বাংলাদেশেও একই পদ্ধতিতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এগুচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই পদ্ধতিতে এই জঙ্গিবাদ, এই জঙ্গিদের দমন করা সম্ভব, নির্মূল করা সম্ভব। আমরা পরিষ্কারভাবে জানিয়ে চাই, এই ধরনের গুপ্ত হত্যা বা সন্ত্রাস করে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। জাতীয় ঐক্যর নাম করে আমরা তো আর সন্ত্রাসীর সঙ্গে ঐক্য করতে পারি না। আপনি ঐক্যর কথা বলবেন আর একাত্তরে ঘাতকদেরকে আড়াল করে তাদেরকে সহায়তা করবেন, এইটা তো হতে পারে না। জঙ্গি ইস্যুতে সরকার শুরু থেকেই দোষারোপের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
জঙ্গিবাদের মতো উগ্রপন্থাকে মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানী রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে এবং এর ধর্মগুরুদের সাথে কুশল বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি রামকৃষ্ণ মিশনে উড়ো চিঠির মাধ্যমে ধর্ম প্রচারে কে বা কারা হুমকি দেয়, এরই পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিনিধি দলটি মিশনের ধর্মগুরুদের সাথে সাক্ষাৎ করেন। আমরা আমাদের পার্টি চেয়ারম্যান গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় এবং গণতন্ত্র ফেস করছে বা মোকাবেলা করতে চাচ্ছে, সেইটা সেই দিন অভিজিৎকে যে হত্যা, এই ধরনের ঘটনার পরে ব্লেম গেম যেটাকে বলে দোষারোপের রাজনীতি তারা প্রথম থেকে শুরু করেছে, এখনো দোষারোপের রাজনীতি করছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জাতীয় একটি সমঝোতা চাই এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা বিশ্বাস করি একটি দেশে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে রুখে দেওয়া সম্ভব। সন্ধ্যার সময় আরো থাকছে কোপা আমেরিকার সেমিফাইনালে কাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। সেরাটা দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্য দু দলের। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা হওয়ায় এ বছর থেকেই আর পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না এবং এখন থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে অষ্টম শ্রেণীতে। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের এই কথা জানান। এ সময় তিনি বলেন, এই বছর থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিষয়টি অনুমোদনের জন্য আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় প্রস্তাবনা পাঠানো হবে। প্রাইমারি তখন শিক্ষাকাল ছিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, এখন আমাদের এই শিক্ষাকালটা ওই পর্বটা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো অষ্টম শ্রেণীতে আগে পরীক্ষা হতো জেএসসি হিসেবে আর আমাদেরটা হতো পিইসি হিসেবে। দেন একই প্রাইমারির অধীনে কয়টা পরীক্ষা হবে? আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা করা উচিত। সিদ্ধান্ত এটাই, এবার পঞ্চমে আর কোনো সমাপনী পরীক্ষা হচ্ছে না, অষ্টমে যেই আমাদের সমাপনী পরীক্ষা হবে। তার নামকরণ বা আর কোনো কিছু সেটা আমরা ওখানে ক্যাবিনেটে ঠিক করে দেব। ত্রিদেশীয় ক্রিকেটের খবর। ফাইনালের টিকিট কাটতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 11টায়। 5 ম্যাচে 2 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে নেট রান রেটে পিছিয়ে থাকায় 2-এ আছে অস্ট্রেলিয়া আর 1 ম্যাচ কম খেলে টেবিলের 3 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ফাইনালের পথে এগিয়ে যেতে জয় ছাড়া কোনো পথ খোলা নেই ক্যারিবীয়দের সামনে। তবে গেল ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে 139 রানের বড় হার আঙুল তুলেছে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপের দিকে। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হবে অজিদের, কিন্তু গেল ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে হোঁচট খেয়েছিল ম্যাথিউ ওয়েডরা। তাই এই ম্যাচে বেশ সাবধানী হয়ে খেলতে হবে অস্ট্রেলিয়ানদের। 3 মেয়রের পদমর্যাদা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরেই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদমর্যাদা বাড়িয়ে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাইদ খোকন এখন থেকে এই পদমর্যাদা পাবেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভি রহমানকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর ইস্টার্ন মল্লিকা মার্কেটে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, কিন্তু ধীরে ধীরে ক্রেতারা আসছে। এক্ষেত্রে বিক্রেতারা বলছেন হয়তো 8টার পরে গিয়ে কিছু ক্রেতা বাড়বে। তবে এখানে যে বিক্রেতারা আছে তারা বলছেন যে আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালো বিক্রি হয়েছে। এবং এই ক্ষেত্রে আপনি জানেন যে আসলে ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন ফ্যাশন হাউসগুলো এবং মার্কেটে যে দোকানদাররা থাকে তারা কিন্তু বিভিন্ন আয়োজন করে থাকে। বিশেষ করে নতুন জামা ছাড়া আসলে ঈদ যেহেতু সম্ভব না, সেহেতু দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের ঈদের যে কালেকশনগুলো আছে
আছে সেগুলো কিন্তু নিয়ে এসেছে এবং আমরা গত নিউজে যেটা দেখিয়েছিলাম যে বিভিন্ন ধরনের কালেকশন এখানে যেসব চলছে, বিশেষ করে ক্রেতারা যেসব জিনিসপত্র পছন্দ করছেন। এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ভারী কাজ, যেহেতু ঈদ মানিয়ে আসলে জমকালো একটা আয়োজনের কথা আমরা জানি, সেই উপলক্ষে কিন্তু বিক্রেতারা সে ধরনের জমকালো পোশাক নিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে ক্রেতারা যেসব পোশাক দেখছে সেখানেও আসলে এই উপস্থিতিটা অনেক বেশি ভালো এবং এই যে আয়োজন, সেই আয়োজনটাকে ঘিরে কিন্তু আসলে গত 1 মাস ধরে বিক্রেতারা কিন্তু প্রস্তুতি নিয়ে থাকে এবং এই ক্ষেত্রে আপনি জানেন যে ভারতীয় কিংবা পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি থাকে, তবে এই ক্ষেত্রে কিন্তু দেশীয় বুটিকগুলোও কিন্তু এখন অনেক বেশি জায়গা করে নিচ্ছে এবং ক্রেতারা বলছেন যে তারা কিন্তু যে আয়োজনটা করছে এই দামের ক্ষেত্রে কিন্তু দুই পক্ষের অর্থাৎ ক্রেতা বিক্রেতা কিন্তু ভিন্ন কথা বলছেন। কেউ বলছেন হয়তো দাম বেশি এবং ক্রেতারা বলছেন যে যেহেতু এগুলো একটু দামি পোশাক এবং ঈদ উপলক্ষে আসলে স্পেশালি আনা হয়, এই কারণে হয়তো দামটা একটু বাড়তি পাওয়া যাচ্ছে এবং এখানে যেসব ক্রেতারা আসছেন তারা কিন্তু বেছে বেছে নিজের জন্য যেটা একটু আনকমন সেই ধরনেরই কিন্তু আসলে পোশাক তারা বাছাই করছেন এবং দাম কিছুটা বাড়তে হলেও আসলে তারা নিয়ে নিচ্ছেন এবং আমরা দেখেছি যে শাড়ির ক্ষেত্রেও আসলে বিভিন্ন ধরনের ডিজাইনের নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে কাতান কিংবা যে জামদানি সেটার চাহিদাও কিন্তু আসলে বেশ চাহিদা রয়েছে এবং এখানে যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যাটালগ দেখে আসলে ক্রেতারা কিন্তু নিচ্ছেন এবং এক্ষেত্রে দোকানদাররা যেটা বলছেন যে আসলে যত ঈদ ঘনিয়ে আসবে অর্থাৎ রোজা যত শেষের দিকে যাবে তত আসলে ক্রেতা সমাগম বাড়বে দোকানগুলোতে। তো এই ছিল আমার কাছে কেনাকাটার এখনো পর্যন্ত সর্বশেষ। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন ঈদ উপলক্ষে কিন্তু বিপণী বিতানগুলোতে আসলে ক্রেতা সমাগম ধীরে ধীরে বাড়ছে এবং সে খবর রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। ঈদের আগে জয়দেবপুর ময়মনসিংহ 4 লেনের মহাসড়ক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে হাইওয়ে পুলিশের নির্মিত ওয়াচ টাওয়ারের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় সড়কের কারণে ঈদের সময় যানজট হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। রাস্তাঘাটের অবস্থা অন্যান্য সববারের চেয়ে অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রী জয়দেবপুর ময়মনসিংহ রমজানের ঈদের আগেই তিনি উদ্বোধন করবেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তিনি ঈদুল আজহার আগে আগে ঈদ উপহার হিসাবে জনগণকে তিনি উদ্বোধন করবেন। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে প্রতিবেশী দেশ নেপাল চট্টগ্রাম ও মংলা সহ বাংলাদেশের বিভিন্ন নৌ ও স্থলবন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রান্সশিপমেন্ট নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এক বৈঠকে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌ পরিবহন সচিব অশোক মাধব রায় এবং নেপালের পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব চন্দ্র ঘিমির নেতৃত্ব দেন। এ সময় ঢাকাস্থ নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশীল কে লামসালো উপস্থিত ছিলেন। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে উভয় দেশের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 8 স্কুল শিক্ষার্থী, আহত অন্তত 12 জন। রাজ্য পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় কর্ণাটকের কুনাতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সকাল 8টার সময় স্থানীয় ডন বাস্কো স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান স্কুলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে 8 শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরে পলাতক ট্রাক চালককে ধরতে অভিযান শুরু করেছে দেশটির রাজ্য পুলিশ। এবার কোপা আমেরিকার খবর। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে হট ফেভারিট আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। গেল বারের ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য মেসিদের সামনে।
অন্যদিকে স্বাগতিক সমর্থকদের হতাশ করতে নারাজ যুক্তরাষ্ট্র। হাই ভোল্টেজে ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় সকাল 7টায়। সবশেষ 1993 সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। 23 বছরের অধীর অপেক্ষায় বসে আছেন দেশটির সমর্থকরা। গেলবার অল্পের জন্য চিলির কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছে আলবিসেলেস্তেদের। এবার তাই নতুন কোনো ভুল করতে নারাজ আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চিলি, পানামা ও বলিভিয়াকে উড়িয়ে দেয়া মার্টিনোর শিষ্যরা কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে ওঠে। গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে মোট 14টি গোল করেছে মেসিরা। দুর্দান্ত ফর্মে আছেন মেসি, হিগুয়েন ও ডি মারিয়ারা। তাই 15তম শিরোপার জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে হারলেও প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারায় যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে জয়ে সেমিফাইনালে ওঠে স্বাগতিকরা। ফর্মে আছেন দলের তারকা ফুটবলাররা, কোনো ইনজুরি সমস্যাও নেই। এখন পর্যন্ত 6 বারের দেখা হয়েছে দু দলের, এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে 3 বার, যুক্তরাষ্ট্রের জয় আছে 1 ম্যাচে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভিড়, পছন্দসই সিট না পাওয়ার অভিযোগ। শ্রমিক বিরোধের জের ধরে রাজধানীর সায়েদাবাদে 2 গ্রুপের সংঘর্ষ, দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে। কিশোরগঞ্জের ব্যবসায়ীকে হয়রানি করতেই তার নামে রাজধানীর রামকৃষ্ণ মিশনে হুমকির চিঠি, জানিয়েছে পুলিশ, খোঁজা হচ্ছে মূল ব্যক্তিকে। আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় 11 জনকে খালাস দেয়া, হাইকোর্টের রায় স্থগিত, পরবর্তী শুনানি 14 জুলাই। এবং এবছর থেকে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা আর হচ্ছে না, শিগগিরই অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রিসভায়, জানালেন গণশিক্ষামন্ত্রী। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।